Hello student, welcome back with another chapter. Today we are going to discuss about vibration বা কোনো একটা পদার্থের কম্পাউন্ড বা কম্পনের প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। তো ইতিপূর্বে আমরা পর্যায়কাল এবং কম্পাঙ্ক সম্পর্কে পড়ে এসেছি। জাস্ট আমি 10 সেকেন্ডের মধ্যে রিপিট করে দিই। তাহলে পর্যায়কাল কাকে বলবো? পর্যায়কাল বলবো সেই জিনিসটাকেই কোনো একটা কোণা তারপর যদি বারবার রিপিট করতে যে টাইমটা লাগে সেটাকেই বলবো আমরা পর্যায়কাল। কোনো একটা কণা একবার পরিবর্তন করতে যেটা টাইম লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। বা কোনো একটা কণা যদি এসএচএম করে তাহলে মেন পজিশন থেকে এক্সট্রিম পজিশন, এক্সট্রিম থেকে মেন পজিশন থেকে আবার নেগেটিভ এক্সট্রিম দিয়ে আবার মেন পজিশন, যতটা টাইম লাগবে সেটাকে আমরা বলবো পর্যায়কাল। তো আমরা দেখে এসেছি পর্যায়কাল ইকুয়াল টু কত হয়, 2π/ω। পরেই আমরা চলে আসি কম্পাঙ্ক। কোন একটা বস্তু কম্পন হচ্ছে, তো কম্পাঙ্কের ডেফিনেশন হচ্ছে প্রতি সেকেন্ডে কোনো একটা কণা কতবার কম্পন হচ্ছে বা প্রতি সেকেন্ডে কোনো একটা কণা কতবার পরিভ্রমণ হচ্ছে, যতবার হবে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত। তাহলে আমরা কি লিখতে পারি, 1/t। এক সেকেন্ডে কোনো একটা কণা কতবার কম্পিত হচ্ছে বা এক সেকেন্ডে কোনো একটা কণা কতবার পরিভ্রমণ হচ্ছে, বা লাইটের ক্ষেত্রে যদি বলি তাহলে এক সেকেন্ডে কতটা ল্যাম্ডা বেরোচ্ছে, তাহলে সেটাই কি পড়বে, কম্পাঙ্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা n ইকুয়াল টু কি পাবো, 2π/ω। তাহলে আলটিমেট n ইকুয়াল টু আসবে আমাদের ω/2π। এই চ্যাপ্টারে আমাদের গল্প হচ্ছে কম্পনের প্রকৃতি। কোনো একটা টান তার নিলাম, যে তাকে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে সেই কণাগুলো কীভাবে কম্পিত হবে, বা কোনো একটা টান তারকে আমি বেঁধে দিলাম, ফিক্সড করে দিলাম, দিয়ে এই মতো করে ফোর্স অ্যাপ্লাই করছি হাত দ্বারা, তাহলে কি একটা ঢেউয়ের মতো সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে কণাগুলো কীরূপ হবে, যা আমি কথা বলছি এই ক্ষেত্রে কি হচ্ছে, কম্পন হতে হতে সামনের দিকে যাচ্ছে, ওয়েভ আকারে যাচ্ছে, কিন্তু কণাগুলো তো কম্পন হচ্ছে। তাহলে এর মলিকুলগুলো কীভাবে কম্পন হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে শুরু করি। তাহলে প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুক্ত কম্পন। এর কথার অর্থ হচ্ছে মুক্ত, মানে কারো উপর ডিপেন্ড করবে না, ফ্রিলি, কোনো এক্সটার্নাল ফোর্সের উপর ডিপেন্ড করবে না, ফ্রি ভাইব্রেশন। তাহলে এই ক্ষেত্রে যদি গল্প বলি, তাহলে এই ক্ষেত্রে একটাই ফোর্স অ্যাপ্লিকেবল হবে, সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল। ওকে, প্রত্যানায়ক বল, যেটাকে আমরা রিস্টোরিং ফোর্স বলে এসেছি, বা আমরা এসএচএম এ কিন্তু পড়েছি যে সরণের বিপরীতে একটা বল কাজ করে, সেটা হচ্ছে কি প্রত্যানায়ক বল বা রিস্টোরিং ফোর্স। এই ক্ষেত্রে বাকি যেসব অন্যান্য বল আছে, যদি আমি ঘর্ষণ বলের কথা বলি, এয়ার ফ্রিকশনের কথা যদি বলি, তাহলে এই ক্ষেত্রে কোনো কিছু অ্যাপ্লিকেবল হবে না। আমরা ভেবে নেব এটা হচ্ছে পুরো একটা আইডিয়াল কন্ডিশন। বাস্তবে নর্মালি আমরা কিন্তু পাবো না, এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। ঠিক আছে, যেমন আমাদের আইডিয়াল গ্যাস আছে সেই মতোই আমরা দেখে নেবো এই কম্পনটা একবারে আইডিয়াল। তাহলে প্রত্যানায়ক বল কাজ করবে, আর বাকি যেগুলো রেজিস্টিভ ফোর্স সেগুলো কিন্তু কি হবে, অ্যাপ্লিকেবল হবে না। যেমন এয়ার ফ্রিকশন, নর্মাল ফ্রিকশন, এই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। আমরা এসএচএম এ পড়েছিলাম একটু দেখে নিই। এটা হচ্ছে পেন্ডুলাম, এটাকে বব বলেছিলাম, এটা পয়েন্ট অফ সাসপেনশন। তাহলে এটা হচ্ছে মেইন পজিশন। কণাটা কি থাকবে, নিউটনের ফার্স্ট ল, জড়তীয় নির্দেশতন্ত্রের জন্য সবসময় স্থির থাকবে। যখন এই পজিশনে নিয়ে গেলাম, এই পজিশন থেকে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এই পজিশনে এসে মেন পজিশনে কিন্তু স্থির হবে না। তাহলে এই কণাটা কি করবে, যে গতিজাড্যের জন্য যখনই ছেড়ে দেবো তখনই কি হবে, গতি পাবে। তাহলে গতিজাড্যের জন্য কি হবে, মেন পজিশন থেকে এগিয়ে যাবে, আবার এখানে থেমে যাবে, আবার এই দিকে চলতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এয়ার ফ্রিকশন যেটা আছে সেটা যদি গণ্য না করি, তাহলে এই মতো আমি এক্স নিয়ে গেলাম, তার এগেনস্টে একটা বল কাজ করবে, সেটা একটা রিস্টোরিং ফোর্স। এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বস্তুর ওজন, বা আমরা দেখে এসেছি mg sin θ পূর্বের ভিডিওতে। তাহলে যখনই ছেড়ে দেবো এই কণাটা কী হবে, কম্পিত হতে থাকবে। তাহলে যেহেতু এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করছে না, তাহলে কি হবে, অনন্তকালের জন্য এটা কী করবে, কম্পিত হতেই থাকবে। যেহেতু এক্সটার্নাল ফোর্স কোনো অ্যাপ্লাই করছে না, তাহলে এই ক্ষেত্রে আমাদের বিস্তারটা কী হবে, মেন পজিশন থেকে এক্সট্রিম থেকে মেন, আবার নেগেটিভ এক্সট্রিম, আবার মেন। এই ক্ষেত্রে বিস্তারটাও ম্যাক্সিমাম পাবো, আর ভেলোসিটি যেটা আছে সেটাও কিন্তু আমরা ম্যাক্সিমাম পাবো। তাহলে লিখি, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখলাম যে কোনো একটা পেন্ডুলাম আছে, তাকে যদি আমি নিয়ে নিই, তাহলে এই ক্ষেত্রে কি হবে,
এই ক্ষেত্রে বিস্তার প্রতিবারের জন্য এই হবে, কারণ হচ্ছে এক্সটার্নাল ফোর্স, রেজিস্টিভ ফোর্স যেটা বাধা প্রদান করবে সেটা তো আমরা কাউন্ট করছি না। ঠিক আছে, আগেই বললাম এটা আইডিয়াল কেস, যেহেতু আমরা কাউন্ট করছি না সেহেতু কি বলবো, সেহেতু এই ক্ষেত্রে কি পাবো, বিস্তার ম্যাক্সিমাম পাবো। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু প্লাস এ, এই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এই ক্ষেত্রে আমার মুক্ত কম্পনের ক্ষেত্রে কি হচ্ছে, মুক্ত কম্পনের ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র প্রত্যানায়ক বল কাজ করবে, রেজিস্টিভ কোনো ফোর্স কাজ করবে না। তাহলে এই ক্ষেত্রে কি পাবো, বিস্তার ম্যাক্সিমাম পাবো। বিস্তার যেটা পাবো সেটা হবে আমাদের কি, সর্বাধিক। আর সেই সেই অর্থে যদি দেখি তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হবে, বেগ কিন্তু সর্বাধিক হবে। ঠিক আছে, দুটো জিনিস কিন্তু আমরা ম্যাক্সিমাম পাবো। তাহলে এই ক্ষেত্রে যদি আমি গ্রাফ দেখি টাইমের রেসপেক্টে যদি আমি গ্রাফটা লক্ষ্য করি, তাহলে এক্স এই ক্ষেত্রে গ্রাফটা কিন্তু আপ ডাউন হবে না, একবারে এই মতো করে সাইন গ্রাফ দেখি বা কস গ্রাফ দেখি এই মতো করে চলবে। এই হচ্ছে প্লাস এ, এই হচ্ছে আমাদের মাইনাস এ, মেন পজিশন থেকে প্লাস এ, আবার মেন পজিশন, আবার মাইনাস এ। তাহলে এই ক্ষেত্রে আমরা প্লাস এ পাবো, প্রত্যেকটা এই সমান পাবো বিস্তার, এই ক্ষেত্রে প্রত্যেকটা বিস্তার কিন্তু সমান পাবো, এ এ এ। কিন্তু বাস্তবে যদি দেখতে যাই কিন্তু তা হয় না, এই মতো করে কম্পন হতে 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 কিছু সময় পর আবার কি হয়েছে, নিজের অবস্থানে চলে আসে। কারণ সেই ক্ষেত্রে আমরা কি করছি, সেই ক্ষেত্রে আমরা এয়ার ফ্রিকশন কাউন্ট করছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা কাউন্ট করবো না, একটা আইডিয়াল কেস। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, বিস্তার কিন্তু ম্যাক্সিমাম পাবো। তাহলে মুক্ত কম্পন, যেই সব কম্পন কোনো বস্তু, যদি কোনো বস্তু বা সিস্টেমের মধ্যে শুধুমাত্র প্রত্যানায়ক বল কাজ করে এবং সেই বলের জন্য কি হয়, বস্তুটা কম্পিত হতে থাকছে, এই তো কম্পন হচ্ছে, কম্পিত হতে থাকছে, তখন আমি সেই জিনিসটাকেই বলবো আমরা মুক্ত কম্পন। সেই ক্ষেত্রে আমরা বিস্তার সর্বাধিক পাবো, বেগের মান কিন্তু সর্বাধিক পাবো। এখানে এমএক্স এমএক্স এমএক্স। ঠিক আছে, এবার চলি, আমরা পড়েছিলাম সরল দোলক, সরল দোলক পড়েছিলাম। তো সরল দোলকের ক্ষেত্রে আমরা টি ইকুয়াল টু কত পেয়েছি, 2π√L/g পেয়েছিলাম। এই ক্ষেত্রে যদি আমি কম্পাঙ্ক দেখতে যাই তাহলে n ইকুয়াল টু কত হবে, 1/t। তাহলে আলটিমেট আমরা পাবো কত, 1/2π√g/L। আবার আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে পড়েছিলাম, স্প্রিংয়ের কথা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে টাইম ইকুয়াল টু কত পেয়েছিলাম, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2π√m/k। আমরা ইতিপূর্বে দেখে এসেছি এসএসএমে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কম্পাঙ্কটা কত হবে, এই ক্ষেত্রে হবে 1/t। তাহলে আলটিমেট ফর্মুলা আসবে 1/2π√k/m। এই ক্ষেত্রে কম্পাঙ্ক, স্প্রিংয়ের ক্ষেত্রে কম্পাঙ্ক ডিপেন্ড করবে মাস অবজেক্টের ওপর এবং কে এর ওপর। আমরা দেখেছি ইতিপূর্বে যে কে এর ভ্যালু কিন্তু আলাদা আলাদা, স্প্রিং যদি পরিবর্তন হয় বা আলাদা স্প্রিং থাকে তাহলে কে এর ভ্যালু কিন্তু আলাদা আলাদা হয়। এই ক্ষেত্রে এন এর মান কার উপর ডিপেন্ড করবে, এন এর মান নর্মালি ডিপেন্ড করবে এল এর উপর, নর্মালি কিছু কিছু ক্ষেত্রে জে এর উপর ডিপেন্ড করবে, কিন্তু মোস্ট অফ এল এর উপর আমরা ডিপেন্ড করবে। এই ক্ষেত্রে এই সম্পর্কে আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দেখি। এবার কথা হচ্ছে যে কম্পন যে হচ্ছে, এই কম্পনের উপর ডিপেন্ড করে নর্মালি কম্পনকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে তির্যক কম্পন আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন। তাহলে এই ক্ষেত্রে আমরা চলি তির্যক কম্পন। তার আগে একটু ক্লিন করি বোর্ড। তাহলে এখন আমরা দেখব যে কম্পনের উপর ডিপেন্ড করে সেটা কম্পনকে নর্মালি আমরা কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তির্যক কম্পন, ঠিক আছে, তির্যক কম্পন, আর একটা আমরা দেখব অনুদৈর্ঘ্য কম্পন। 2 নম্বর হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য কম্পন। তাহলে তির্যক কম্পনের ক্ষেত্রে কি দেখব কোনো কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে কি হবে, সমকোণে কম্পিত হবে।
সমকোণে কম্পিত হবে। আর এই ভাইব্রেশন কিন্তু আমরা দেখব যে ত্রিমাত্রিক বা 3D হবে। ঠিক আছে, কোনো কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে কি হবে, সমকোণে কম্পিত হবে। আমরা একটু আগে কি দেখলাম, একটু আগে আমরা দেখলাম পেন্ডুলাম। পেন্ডুলাম কেমন ছিল, দিস। তাহলে দিস ইজ পেন্ডুলাম। তাহলে পেন্ডুলামের লেন্থ যদি আমি কনসিডার করি, তাহলে পেন্ডুলামের লেন্থ হচ্ছে কি, ওয়াই বরাবর। যখন পেন্ডুলামটা দুলছে, আমি এখানে পয়েন্ট কাউন্ট করলাম, তিনটে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। যখন পেন্ডুলামটা দুলছে তাহলে কি হবে, অবশ্যই স্ট্রেট লাইন হবে, এসএসএম আমরা পড়ে এসেছি। তাহলে স্ট্রেট লাইন হবে, তাহলে পেন্ডুলামটা এই যে দুলছে, তাহলে সি কণাগুলো কি হবে, এই মতো, বি কণাটা এই মতো, এ কণাটা এই মতো। তাহলে আলটিমেট যদি আমরা কম্পন দেখি, তাহলে এই মতো কম্পন পাবো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমাদের লেন্থ ছিল ওয়াই বরাবর, কম্পনটা হচ্ছে আমাদের এক্স বরাবর। ঠিক আছে, তাহলে কি বললাম, বস্তুর কণাগুলি কি হবে, দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে থাকবে। এটা হচ্ছে লেন্থ, আর কণাগুলো কি হচ্ছে, এ বরাবর কম্পন করছে। নেক্সট এক্সাম্পল যদি আমি দেখি, তাহলে আমরা টান তার বা গিটারের তার যদি দেখি, এই তার আছে, এই তারটাকে আমি টেনে ছেড়ে দিলাম, তাহলে কি রূপে কম্পিত হবে কণাগুলো কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কম্পিত হবে। এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই ক্ষেত্রে আমি কিন্তু এক্স বরাবর কি নিয়েছি, লেন্থ নিয়েছি। এক্স বরাবর আমাদের লেন্থ আছে। যখন আমি টেনে দিলাম, বা যদি আমি স্ট্রিং ওয়েভ টান তারকে বা দড়িকে আমি বেঁধে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, ঢেউয়ের মতো ক্রিয়েট হবে। তাহলে সেই ক্ষেত্রে কণাগুলো কীরূপ কম্পিত হবে। তাহলে এই ক্ষেত্রে আমি তিনটে যদি কণা নিই, এ বি সি, তাহলে কণাগুলো কি হচ্ছে, এইভাবে কম্পিত হচ্ছে। তাহলে লেন্থ ছিল আমাদের এক্স বরাবর, আর কণাগুলো কম্পন কত হচ্ছে, ওয়াই বরাবর। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এই ক্ষেত্রে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ঠিক আছে, আর একটা দেখবো লাইটের ক্ষেত্রে। লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, আর একটা পাবো ম্যাগনেটিক ফিল্ড পাবো, মানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পাবো। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমরা দেখবো, যদি লাইটের গল্প বলি, এটা হচ্ছে লাইট যাচ্ছে বা লাইটের ওয়েভ যাচ্ছে, তাহলে কণাগুলো কি রূপ কম্পিত হবে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, পরস্পরের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, তাহলে এই বরাবর বি, এই বরাবর ই, এই বরাবর বি কম্পিত হবে, এই বরাবর ই কম্পিত হবে। ঠিক আছে, ওয়েভটা সামনের দিকে যাবে, এই কম্পনটা কী রূপ হবে, কম্পনটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি আমি ই ভাবি, এটা হচ্ছে আমার বি, তাহলে কম্পনটা এইভাবে হবে, আর আমার বডিটা হচ্ছে ওয়েভ। ঠিক আছে, তাহলে কম্পনটা এইভাবে জুম 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 করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে লাইটটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু 3D হচ্ছে। এক্স বরাবর ওয়েভ যাচ্ছে, ওয়াই বরাবর বি কম্পিত হচ্ছে, জেড বরাবর আমাদের ই কম্পিত হচ্ছে, পরস্পর কিন্তু 90 ডিগ্রি থাকবে। তাই জন্য এটা বললাম 3 ডিগ্রি বা ত্রিমাত্রিক হবে। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট চলি অনুদৈর্ঘ্য কম্পন। তাহলে এইখানে কি বলছি, কোনো কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে কি হবে, সমান্তরালে কম্পিত হবে। আর এই ক্ষেত্রে এই কম্পন কিন্তু একমাত্রিক। এর কথার অর্থ হচ্ছে, যেই দিকে দৈর্ঘ্য থাকবে বস্তুর, সেই দিকেই কিন্তু কণার কম্পন হবে। আমি যদি এক্সাম্পল দিই, তাহলে আমরা যদি স্প্রিংকে এইভাবে দেখি, তাহলে স্প্রিং, দিস ইজ মাস, তাহলে আমাদের লেন্থ কি বরাবর কাজ করছে, লেন্থ বরাবর, ওয়াই বরাবর কিন্তু লেন্থ আছে। এই স্প্রিংটা যদি আমি ফোর্স দিয়ে ছেড়ে দিই, তাহলে কি হবে, সংকোচন প্রসারণ। তাহলে এই ক্ষেত্রে এখানকার কোণা বা এখানকার কোণা বা এই কোণাটা কি হবে, দিস, সংকোচন প্রসারণ। তাহলে সংকোচন প্রসারণ, এই ক্ষেত্রে কণাগুলো কি হবে, যে বরাবর দৈর্ঘ্য আছে সেই বরাবরই কিন্তু কি হবে, কম্পিত হবে। স্প্রিংয়ের প্রত্যেকটা কণা কি হবে,
ওয়াই বরাবরই কিন্তু কম্পিত হবে। লেন্থ কিন্তু ছিল ওয়াই বরাবর, কোনগুলোর কম্পনও কিন্তু হচ্ছে ওয়াই বরাবর। ঠিক আছে, যদি স্প্রিংকে আমি এই বরাবর দেখি, তাহলে এই বরাবর আমার ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে আমি কী হবে, স্প্রিংয়ের কণাগুলো একবার সামনে যাবে, আবার পিছনে আসবে, আবার সামনে যাবে, আবার পিছনে আসবে। তাহলে এই বরাবর ছিল আমাদের লেন্থ, এক্স বরাবর কণার কম্পনও কী হচ্ছে, কম্পনও কিন্তু এক্স বরাবর হচ্ছে। তাই যেটা বললাম এখানে কি থাকবে, দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল। অ্যাঙ্গেল সবসময় আমরা কত পাবো, 0। এই ক্ষেত্রে কত ছিল, 90 ছিল। আর একটা যদি দেখি শব্দ তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো কি হয়, শব্দ তরঙ্গের ক্ষেত্রে যদি দেখি, তরঙ্গ মানে আমরা এখন বুঝবো এনার্জি। ঠিক আছে, আমি কথা বললাম তাহলে কি হবে, আমার আমার মুখ দিয়ে কী বেরোবে, একটা তরঙ্গ বেরোবে। ঠিক আছে, ওয়েভ বেরোবে। সেই ওয়েভটা আমরা সামনের জন কিভাবে শুনতে পাই, তাহলে এয়ার মলিকুল যেগুলো আছে, এয়ার মলিকুলের মধ্যে কিন্তু স্থিতিস্থাপক ধর্ম আছে। স্থিতিস্থাপক ধর্ম মানে সংকোচন প্রসারণ করবে। তাহলে আমি যে কথা বললাম, তাহলে এখানকার এয়ার মলিকুলগুলো কী আছে, প্রথমে সংকোচন হচ্ছে, আবার প্রসারণ হচ্ছে। তাহলে এনার্জি এই মতো করতে 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 কিন্তু সাপ্লাই হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আমি যদি কথা বলি তাহলে এনার্জি সাউন্ড বেরোচ্ছে, মানে এনার্জি বেরোচ্ছে, সেই এনার্জিটা যাবে কি করে, এই এয়ার মলিকুলের সংকোচন প্রসারণ করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কণাগুলোর মধ্যে কিন্তু কি হবে, অনুদৈর্ঘ্য কম্পন হবে। ঠিক আছে, তাহলে আমি দাগ দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে, সংকোচন হচ্ছে, আবার কিছুক্ষণ পর কি হয়ে যাবে, প্রসারণ হয়ে যাবে, আবার কিছুক্ষণ পর সংকোচন হয়ে যাবে। তাহলে কণাগুলো কি হচ্ছে, কণাগুলো কিন্তু এই মতো করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে ওয়েভ যেদিকে যাচ্ছে সেদিকে কি হচ্ছে, কণাগুলো কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সাউন্ড ওয়েভের পার্টিকেল যদি আমরা দেখি, তাহলে এই ক্ষেত্রে কি হয়, অনুদৈর্ঘ্য কম্পন। আর এই ক্ষেত্রে পরবর্তীতে আমরা পড়বো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে এটা একটা এক্সাম্পল, এক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক বললাম। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা পড়লাম মুক্ত কম্পন আর কম্পনের উপর ডিপেন্ড করে দুটো কম্পন পাওয়া যায়, একটা তির্যক কম্পন, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন। এবার আসবো আমরা ইন রিয়ালিটিতে। রিয়ালিটিতে কি হয়, রিয়ালিটিতে কিন্তু যদি এসএচএম করে কোনো কানা, সবসময় কিন্তু কম্পিত হতে থাকে না, তাকে হয় ব্যাটারি সাপ্লাই করতে হয় বা কিছু একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করতে হয়, এমনি এমনি কিন্তু হয় না। সেটাই দেখবো আমরা পরবর্তী। সো এখন আমরা দেখব অবমন্দিত কম্পন। ড্যাম্প ভাইব্রেশন। প্রকৃতিতে যতগুলো কম্পন আছে সবই কিন্তু অবমন্দিত কম্পন। আমরা মুক্ত কম্পনের ক্ষেত্রে কি দেখেছিলাম, মুক্ত কম্পনের ক্ষেত্রে দেখেছিলাম যে শুধুমাত্র প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স কাজ করবে, বাকি রেজিস্টিভ যেগুলো ফোর্স আছে, ফ্রিকশন, এয়ার ফ্রিকশন, সেগুলো কিন্তু কাউন্ট হবে না। এই ক্ষেত্রে কিন্তু আমরা চলে এসেছি ইন নেচার বা প্রকৃতিতে। আমি যদি একটা পেন্ডুলাম দুলিয়ে দিই, একটা পেন্ডুলামকে যদি ফোর্স আমি দুলিয়ে দিই, তাহলে কি হবে, কিছুক্ষণ পর দেখবো যে কি হচ্ছে, নিজের অবস্থানে সে ফিরে এসেছে। কার জন্য ফিরে এসেছে, সেটা হচ্ছে এয়ার ফ্রিকশন। এই ক্ষেত্রে আগের ক্ষেত্রে আমরা এয়ার ফ্রিকশন কাউন্ট করেছিলাম না, এই ক্ষেত্রে দেখবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিস্টেমের মধ্যে কি হবে, প্রত্যানয়ক বলও কাজ করবে, সেটা তো অবশ্যই করবে, প্রত্যানয়ক বল কাজ করবে, এবং বাকি অন্যান্য যেগুলো ফোর্স আছে আমাদের, অন্যান্য বল কি হবে, ক্রিয়া করবে, যেটা আমি নর্মালি কি বলেছিলাম, রেজিস্টিভ ফোর্স। সেই ফোর্সগুলো কি করবে, এই ক্ষেত্রে ক্রিয়া করবে। তাহলে এই ক্ষেত্রে বিস্তার কি হবে, এই ক্ষেত্রে দেখবো একটা পেন্ডুলাম, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম, এই ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই পেন্ডুলাম ধরলাম এখান থেকে এখানে যাবে, দিয়ে আস্তে আস্তে কি করবে, আস্তে আস্তে কিন্তু বিস্তারটা কমতে থাকবে, কমতে কি করবে, একটা সময় কিন্তু তার নিজের অবস্থানে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা গ্রাফটা কি রূপ দেখব, এই ক্ষেত্রে আমরা গ্রাফটা দেখব, ঠিক আছে, দিস ইজ টাইম। তাহলে আলটিমেট কি হবে, গ্রাফের ডিজাইন আস্তে আস্তে কমে যাবে, সেম বিস্তারটা কি হবে, আলটিমেট আমাদের বিস্তারটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এখান থেকে যদি শুরু করি, তাহলে আলটিমেট দিস is time, this is
এক্স, বা এই যে এই প্রাথমিক বিস্তারটাতে বলবো আমরা A0, যেটা ছিল আমাদের মুক্ত কম্পনের বিস্তার। এখন যেহেতু রেজিস্ট্রিভ ফোর্স অ্যাপ্লাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বিস্তারটা মুক্ত কম্পনের সঙ্গে সমান হবে না, মুক্ত কম্পন থেকে কমে যাবে। এটাকে আমি নাম দিলাম A1, এই ক্ষেত্রে আমি নাম দিলাম A2, এই ক্ষেত্রে আমি নাম দিলাম এটা A3, এই ক্ষেত্রে আমি নাম দিলাম এটা A4। তাহলে কি হবে, প্রত্যানয়ক বল কাজ করবে সিস্টেমে, বাকি অন্যান্য বল যে ক্রিয়া করছে সেই বলগুলোও ক্রিয়া করবে, কিন্তু একটা সময় কি হবে, যদি ক্রিয়া করে তাহলে আস্তে সময় একটা আস্তে 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 কিন্তু ও তার নিজের অবস্থানে কি হয়ে যাবে, থেমে যাবে। তাহলে এই 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 দিস, তাহলে আস্তে আস্তে কি হবে, বিস্তারটা আস্তে আস্তে কমতে 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 টাইমের সময় কি হয়ে যাবে, মিট আপ হয়ে যাবে। ঠিক আছে, এই গ্রাফ থেকে আমাকে দুটো জিনিস জানতে হবে। একটাই জিনিস হচ্ছে, এক নম্বর জিনিস হচ্ছে, যদি দেখি এই যে A1, তার আগে লিখি A1, A2, A3, A4, এই গল্প কিন্তু আমি অবমন্দিত কম্পনের ক্ষেত্রে বিস্তার পেয়েছি। অবমন্দিত কম্পনের ক্ষেত্রে বিস্তার, তো বিস্তারটা কি হচ্ছে, বিস্তারটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, আস্তে A1 বড়, তার থেকে A2 ছোট, A3 ছোট, A4 আরও ছোট, আস্তে আস্তে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। তাহলে একটা ফর্মুলা আছে, রেট অফ ডিক্রিজমেন্ট। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে, আমরা যদি A1/A2 করি, তারপর A2/A3 করি, A3/A4 করি, A4/A5 করি, তাহলে এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা সবসময় আমরা কি পাবো, কনস্ট্যান্ট পাবো। ঠিক আছে, সাপোজ আমি দেখলাম এখানে A1 থেকে A2 যেতে যদি বিস্তারটা 1/3 পরিমাণ কম হয়ে যায়, সেমভাবে A2 থেকে A3 যখন যাবে তার বিস্তারের পরিমাণটা কতটা কমবে, 1/3। প্রথমে যা কমেছে পরবর্তী তাই, এটাতেও তাই হবে, এটাতেও তাই হবে। তাহলে বিস্তারের যে আস্তে আস্তে কমছে বিস্তারটা, আস্তে আস্তে যে ডিক্রিজ হচ্ছে বিস্তারটা, সেই ভ্যালু তার রেশিও যদি দেখি আমরা, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে 1 নম্বর গল্প। 2 নম্বর গল্প যদি দেখি, সেটা হচ্ছে A0 হচ্ছে মুক্ত কম্পনের বিস্তার। A0 আমাদের হচ্ছে মুক্ত কম্পনের বিস্তার। তাহলে আমরা দেখব যে এই ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমার বাকি বা অন্যান্য ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বা আমরা অবমন্দিত কম্পনের গল্প যদি বলি, তাহলে যে প্রথম বিস্তারটা, প্রাথমিক বিস্তার যে হচ্ছে, সেটা কিন্তু মুক্ত কম্পন থেকে বেশি হবে না। তাহলে অবমন্দিত কম্পনের প্রাথমিক বিস্তার যেটা আমরা কি দেখেছি, A1 দেখেছি, প্রাথমিক বিস্তার মুক্ত কম্পন যেটাকে আমরা A0 বলবো, অপেক্ষা বেশি হবে না, বা বেশি হবে না। ঠিক আছে, তাহলে A0 কিন্তু আমাদের সবসময় বেশি থাকবে। ঠিক আছে, এই জন্য A0 যেহেতু সব থেকে বিস্তার বেশি, তাহলে এই ক্ষেত্রে আমরা বেগ যেটা ছিল সেটাও কিন্তু বেশি পেয়েছিলাম। এই ক্ষেত্রে অবমন্দিত প্রকৃতিতে কিন্তু যদি দেখতে যাই, তাহলে সবই কম্পন কি হবে, অবমন্দিত, কারণ আমাদের রেজিস্ট্রিভ ফোর্স যেগুলো আছে সেগুলো অলরেডি কাজ করবে বা সিস্টেমের মধ্যে থাকবে। মুক্ত কম্পন যেটা পড়লাম, সেটা হচ্ছে একটা আইডিয়াল ধারণা। ঠিক আছে, যে শুধুমাত্র রিস্টোরিং ফোর্সই থাকবে, বাকি ফোর্স আমরা গণ্য করব না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু A0 আমরা বেশি পাবো, এই ক্ষেত্রে দিস। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী গল্পে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।